হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প এক সিলতে রোদ, পর্ব 10, লেখিকা জেরিন আক্তার নিপা। নীতি তাড়াতাড়ি স্ন্যাক্স জাতীয় কিছু খাবার বানিয়ে নিয়ে গেল রাফিনের ফ্রেন্ডসদের জন্য। দরজায় টোকা দিয়ে নীতি ডাকলো, রাফিন ভাইয়া। হ্যাঁ, ভিতরে নিয়ে আয়। নীতি রাফিনের বন্ধুদের সামনে যেতে চাইছে না। অচেনা কিছু ছেলের সামনে গিয়ে কেন পাপ করবে? পূর্ণ পর্দা ছাড়া গায়েরে মাহারামের সামনে যাওয়ার অনুমতি তো ইসলাম দেয়নি। পর্দাবিহীন গায়েরে মাহারামের সামনে গেলে গুনাহ হবে। ভাবতে ভাবতে নীতি বলল, ভাইয়া আমি ভিতরে আসতে পারবো না। রাফিন রেগে গিয়ে বলল, তোর কপালে শনি আছে, তোর পর্দা আমি বের করব। বাধ্য হয়ে মাথায় সুন্দর করে ওড়না দিয়ে আপদমস্তক ঢেকে রুমের ভিতরে গেল নীতি। রাফিনের ফ্রেন্ডসরা কেমন করেই যেন নীতির দিকে তাকাচ্ছে। নীতি তাড়াতাড়ি করে আবার রুম থেকে চলে আসলো। নীতি চলে যাওয়ার পরেই শান্ত নামের ছেলেটা বলল, রাফি, এই মালটা কে রে? ও আমাদের বাড়ির কাজের লোক। জাহিদ তাচ্ছিল্য করে বলল, মামা দেখছিস কাজের মেয়েরাও কি জোশ হয়। ফিগারটা দেখছিস পুরাই আগুন। তোর বাসায় এমন একটা মেয়ে আছে আর আমরা জানি না? শাট আপ, ও তেমন মেয়ে না। আর তাছাড়া নীতি বয়সে আমাদের থেকে অনেক ছোট। ছোট তো কী হয়েছে? প্রান্তর আগের গপটা তো এই মেয়ের থেকেও ছোট ছিল। এটা বলে সবাই একসাথে হাসতে লাগলো। রাফিন নীতির ব্যাপারে এই খারাপ কথাগুলো ঠিক সহ্য করতে পারছে না, কিন্তু বন্ধুদের তেমন কিছু বলতেও পারছে না। অবশেষে না পেরে রাফিন বলে ফেলল, নীতি অব্রব্রোর ওয়াইফ। হোয়াট? তোর ভাইয়া এই মেয়েটাকে বিয়ে করেছে? কেন? উল্টোপাল্টা কিছু করে ফেসে গেছে তাই বিয়ে করেছে নাকি? আর কিছু বলার আগে দরজায় আবার টোকা পড়ল। রাফিনের এক বন্ধু দরজা খুলে দিল। এবারও নীতি এসেছে। নীতির দরজার বাইরে দাঁড়িয়েছিল। শান্ত বলল, হাই বিউটি, কেমন আছো তুমি? নীতি অস্বস্তি বোধ করে বলল, রাফিন ভাইয়া কোথায়? ভিতরেই আছে, আসো তুমি। না, ভাইয়াকে একটু ডেকে দিন। আরে ভিতরে তো ভাইয়া আছে, আসো না তুমি। ছেলেটা নীতির হাত ধরে ফেলল। রাফিন এসে নীতির হাত ছাড়িয়ে নিয়ে বলল, এখানে কি তোর? ভাইয়া, ছোটো মা, রাফির মা জিজ্ঞেস করতে বলছিল তোমার বন্ধুরা রাতে থাকবে কিনা। থাকবে ওরা। এখন তুই যা এখান থেকে। আরে আরে, কোথায় যেতে বলছিস ওকে? তোর ভাবির সাথে আমাদের পরিচয় তো করালি না। শান্ত বলল, ভাবি আমরাও আপনার দেবর। আপনি অব্র ভাইয়ার বউ হয়ে গেলেন, সেই সূত্রে আমাদের ভাবি। কি আর করার, ভাবিকে তো এখন ভাবি ডাকতে হবেই। জাহিদ বলল, আমাদের একটা সুযোগ দিতে পারতেন। আমরা অব্র ভাইয়ার থেকে কম যাই না। আপনি তো আমাদের সুযোগ দেবার আগেই ভাবি হয়ে গেলেন। পান্ত বলল, থাম তোরা। নীতি, তুই এখনও এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। নীতি রান্নাঘরে গিয়ে কাঁদতে লাগলো। গায়ের মাহারাম কয়েকটা ছেলের সামনে যেতে হয়েছে নীতির। তাও ছেলেগুলো কত বাজেভাবে ওর দিকে তাকিয়েছিল, কুদৃষ্টিতে নীতিকে পর্যবেক্ষণ করছিল। ভাবতেই নীতির গা ঘিনঘিন করছে। রাগ হচ্ছে নিজের উপর, তার উপরে একটা ছেলে নীতির হাত ধরে ফেলছিল। ভাবতেই শরীরে কাঁটা দিয়ে উঠছে। নীতি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছে। নীতি চলে গেল। রাফিনও একটু পরে বেরিয়ে আসে। রান্নাঘরে নীতির সামনে এসে দাঁড়ায়। তুই বারবার আমার বন্ধুদের সামনে যাস কেন? ছেলেদের সামনে যেতে ভালো লাগে নাকি তোর? নীতি চোখ মুছে কান্না মাখানো স্বরে বলল, ছোটো মা বলল জিজ্ঞেস করতে আসতে। চুপ, কোনো কথা না। তুই কেমন মেয়ে তা আমার বোঝা হয়ে গেছে। ছোট লোক একটা। হাতের পোড়া দাগটা চলে গেছে তাই হয়তো আবার হাত পোড়াতে চাইছিস। আর একবারও আমার রুমে যাবি না। রাফিনের কথা শুনে নীতি চোখের পানি আটকে রাখতে পারলো না। দাদি, আমি তো ছোট থেকেই তোমাদের কাছে ছিলাম। তুমি জানো না আমার বাবা মাকে বা কারা আমাকে এখানে রেখে গেছে? নীতি, কী হইল তোর? হঠাৎ বাপ মার কথা জিগাইতেছিস কেন? এমনি দাদি, মাঝে মাঝে বাবা মায়ের কথা অনেক মনে পড়ে। আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে আমার জীবনটা অন্যরকম হতো। আমগর লগে থাকতে তোর ভালো লাগে না সতীন? তা বলছি না দাদি। তাহলে তুই বাপ মার লগে থাকার কথা চিন্তা করতেছিস কেন? আমি হয়তো বাবা মার কাঁধে বোঝা হয়ে এসেছিলাম, আর তাই তারা জন্মের পরে আমাকে তাদের থেকে আলাদা করে দিয়েছে। দাদি, আমি তো কোনো দোষ করিনি। বাবা মা যদি আমাকে এই পৃথিবীর আলো না দেখাতে তাহলে তো আমার কপালে এত কষ্ট থাকতো না। আমি এখানে কষ্টে আছি তা বলছি না, কিন্তু দাদি আমারও তো ইচ্ছে হয় আর 5টা মেয়ের মতো নিজের ফ্যামিলির সাথে নিজের বাবা মার সাথে থাকতে। ফুলবানু তরল কণ্ঠে বললেন, নীতি বোন, তুই কষ্ট পাইস না, সব ঠিক হইয়া যাইব। আমি কষ্ট পাচ্ছি না দাদি।
আল্লাহ তো আমাকে অনেক ভালো রেখেছেন। আমার বাবা মা নেই, এটা তো সামান্য কষ্ট মাত্র। অনেক মানুষ আছে যাদেরকে দেখলেই এই কষ্ট কিছুই মনে হবে না। সেক্ষেত্রে আমি আল্লাহর দরবারে যত শুকরিয়া আদায় করব তা কম হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। তাইলে তোর চোখে পানি কেন সতীন? আর আজ তুই এইসব কইতাছিস কেন? জানি না দাদি, আমার জন্য তোমাদের সবার কষ্ট। আমি একটা বাড়তি ঝামেলা তোমাদের উপর। দেখলে না ওনার বিয়ের দিন কি হলো? উনি কেন জেঠুর কথার বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করলেন? আমি তো ওনার এই বাড়ির যোগ্য না। এ নিয়ে জেঠু আর ওনার মাঝে ঝামেলা সৃষ্টি হলো। সব তো আমার জন্যই হলো, তাই না? এসবের পরেও আমি ধৈর্য ধরে আছি, একদিন সব ঠিক হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। নীতি কথাগুলো বলে কান্না করে দিল। ফুলবানু নীতিকে কিছু বলে সান্ত্বনা দিতে পারলেন না। তিনিও নীতিকে বুকে জড়িয়ে নিয়ে কেঁদে ফেললেন। নীতি মেয়েটা ছোট থেকে এখানে আছে। নীতি এই বাড়ির সবাইকে নিজের আপনজন ভাবলেও এই বাড়ির কয়েকজন লোক নীতিকে শুধু একজন কাজের লোকই মনে করে। নীতি মন থেকে সবাইকে ভালোবাসে, সবার খেয়াল রাখে, কিন্তু সবাই নীতির এই ভালোবাসার দাম লাঞ্ছনা, অবহেলা আর অপমান ছাড়া আর কিছুই দেয় না। অব্র দরজার সামনে থেকে সব কিছু দেখলো। নীতির এই কষ্ট অব্র সহ্য করতে পারছে না। মন চাইছে এখনই নীতিকে সব কিছু বলে দিতে, কিন্তু অব্র পারছে না নীতিকে সব কিছু খুলে বলতে গিয়েও অব্র তার নিজের কাছে বাধা পাচ্ছে। সব জানার পর যদি নীতি অব্রকে ভুল বোঝে, সব মেনে নিতে না পারে, রাগ করে অব্রর কাছ থেকে দূরে সরে যায়, তখন অব্র কীভাবে থাকবে? নীতিকে ছাড়া যে এখন অব্র এক মুহূর্ত কল্পনাও করতে পারে না। খুব অল্প দিনে এই ছোট মেয়েটাকে সে অনেক ভালোবেসে ফেলেছে। অব্র কোনো শব্দ না করে চুপচাপ নিজের রুমে চলে গেল। নীতির কথাগুলো বারবার অব্রের কানে বাজছে। অব্রের প্রচণ্ড রাগ হচ্ছে তার বাবার উপর। আজ নীতির এই অবস্থার জন্য শুধুমাত্র তার বাবা জহির চৌধুরী দায়ী। নীতি, আজ তুমি ভার্সিটি যাবে, আর আজকের পর থেকে একদিনও ভার্সিটি মিস করবে না। কিন্তু না, আমি অফিসে যাওয়ার সময় তোমাকে ভার্সিটি নামিয়ে দেবো। আমি আশা আপুর সাথে চলে যাব। কেন? আমার সাথে যেতে সমস্যা কি? নীতি চুপ করে রইল। অব্র আবার বলল, আমার সাথে না গিয়ে নানা বাহানা দিয়ে আশার সাথেও যাবে না। তা আমি খুব ভালো করেই জানি। নুরির মা বাসায় নেই, আমি ভার্সিটি চলে গেলে বাসার কাজগুলো কে করবে? তা দেখার দায়িত্ব তোমার না। তুমি এখন আমার ওয়াইফ, তাই আমি যা বলবো সবার আগে তোমাকে তাই করতে হবে। অব্র ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই বাঁধছে এমন সময় নীতি ওয়াশরুম থেকে চেঞ্জ করে বের হয়ে এসেছে। অব্র ড্রেসিং টেবিলের আয়নায় নীতিকে দেখছে। সম্পূর্ণ সাদা রঙের একটা গোল জামায় নীতিকে যেন সাদা পরীর মতো লাগছে। বাচ্চা বাচ্চা চেহারা, কোমরের নিচ পর্যন্ত লম্বা চুল, গায়ের রং দুধে আলতা। অব্র হা করে নীতিকে দেখে যাচ্ছে। একটু তাড়াতাড়ি করবেন, আমিও রেডি হব তো। অব্র টাই বেঁধে আয়নার সামনে থেকে সরে দাঁড়ালো। নীতি এগিয়ে এসে চিরুনি নিয়ে চুল আঁচড়ে নিল। অব্র এখনও বড় বড় চোখ করে নীতির চুলগুলোর দিকে তাকিয়ে আছে। মেয়েরা এখন স্টাইল করতে গিয়ে চুল কেটে ছোট ছোট করে ফেলে, চুলে নানান কাট দেয়, কালার করে, কিন্তু নীতির চুল কত সুন্দর। নীতি ওই শ্রেণীর মেয়েগুলোর মধ্যে পড়ে না যারা স্টাইল করে চুলে নানান কাট দেয়। অব্র নিজের বউয়ের চুল দেখে মনে মনে বলে উঠল, মাশাল্লাহ, কোনো স্ত্রী খোলা চুল যে তার স্বামীকে এতটা আকর্ষিত করতে পারে তা আমার জানা ছিল না। নীতি চুলগুলো পেঁচিয়ে খুব সাধারণভাবে একটা ক্লিপ দিয়ে খোপা করে নিল। পিছন ফিরে অব্রের দিকে তাকিয়ে বলল, আপনার হয়েছে? তুমি বের হও, আমি ওয়ালেটটা নিয়ে আসছি। দাঁড়ান, আপনার ওয়ালেট আমি দিচ্ছি। নীতি ড্রয়ার থেকে ওয়ালেট বের করতে গেলে অব্রের চোখে পড়ে নীতির ফর্সা পিঠের উপর গোল জামায় পিঠের অনেকটা দেখা যাচ্ছে, আর পিছনের ফিতাটাও বাঁধা হয়নি। নীতি অব্রের দিকে ফিরে ওয়ালেট বাড়িয়ে দিয়ে বলল, এই নিন, এখন আসুন তাড়াতাড়ি, নয়তো আপনার অফিস আর আমার ভার্সিটি দুইটাই দেরি হয়ে যাবে। আমি দাদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, আপনি নিচে আসুন। নীতি বের হতে নিলে অব্র পিছন থেকে ডাকলো, নীতি দাঁড়াও। কি?
অব্রের মন নীতিকে খুব কাছ থেকে দেখতে চাইছিল, নীতির কাছে আসতে চাইছিল। এই একটা সুযোগে নীতির কাছে যাওয়া যাবে, আর নীতিও কিছু মনে করবে না। অব্র এই সুযোগটা মিস করলো না। অব্র নীতির সামনে এসে দাঁড়ালো, নীতির দিকে একটু ঝুঁকে দুই হাত নীতির পিছন দিকে দিয়ে জামার পিছনের ফিতেটা বেঁধে দিল। অব্র নীতির এতটা কাছে চলে এসেছে যে অব্রের নিঃশ্বাস নীতির মুখের উপর এসে পড়ছে। নীতির চোখ বন্ধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ফিতা বেঁধে দেওয়া শেষে অব্র নীতির দিকে তাকিয়ে দেখে নীতির চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। নীতির ঠোঁট আর হাত পা সমানে কাঁপছে। অব্র নীতির অবস্থা দেখে মুচকে আসলো। তোমার জামার ফিতা খোলা ছিল, এখন চলো যাওয়া যাক। অব্র নীতির থেকে অনেকটা দূরে সরে এসে দাঁড়িয়েছে। নীতির চোখ খুলে লজ্জায় অব্রের দিকে তাকাতে পারলো না। অব্র নীতিকে আরও লজ্জায় ফেলতে চায় না, তাই বের হয়ে গেল। অব্র ড্রাইভ করছে, নীতি পাশে বসে আছে। সাদা ওড়নাটা নীতির মাথায় ঘোমটা করে দেওয়া। অব্র বারবার আর চোখে নীতির দিকে তাকাচ্ছে। নীতি রুম থেকে বের হওয়ার সময় বোরকা পরে নিকাব করে এসেছে। নিকাবের সাথে ওড়না মাথায় দিয়ে রেখেছে। অব্র ভুলে গেছিল নীতি যে বোরকা ছাড়া বাইরে বের হয় না। শুধু শুধু এতক্ষণ নীতির জামা নিয়ে চিন্তায় ছিল। ওই জামাতে নীতির পিঠ দেখা যেত। অব্র নীতির ভার্সিটির সামনে এসে দাঁড়ালো। নীতি নেমে গেল। অব্র বলল, ভার্সিটির প্রথম দিন নার্ভাস লাগছে? এটা এটা তেমন কিছু না, দেখবে একটু পরে তোমার সব ভয় কেটে যাবে। সবার সাথে কথা বললে তখন আর নার্ভাস লাগবে না। একা একা বাসায় ফিরতে পারবে? নীতির সত্যি অনেক ভয় লাগছে। এতগুলো অচেনা মানুষের মধ্যে নিজেকে একা মনে হচ্ছে। অব্রর সব কথার উত্তর নীতি শুধু মাথা কাত করে হ্যাঁ নাতে দিচ্ছে। আসি তাহলে। চলবে। গল্পটি ভালো লাগলে কথা শুনে নীতি চোখের পানি আটকে রাখতে পারলো না। দাদি, আমি তো ছোট থেকেই তোমাদের কাছে ছিলাম। তুমি জানো না আমার বাবা মাকে বা কারা আমাকে এখানে রেখে গেছে। নীতি, কি হইল তোর? হঠাৎ বাপ মার কথা জিগাইতেছিস কেন? এমনি দাদি, মাঝে মাঝে বাবা মায়ের কথা অনেক মনে পড়ে। আমি যদি তাদের সাথে থাকতাম তাহলে আমার জীবনটা অন্যরকম হতো। আমগর লগে থাকতে তোর ভালো লাগে না সতীন? তা বলছি না দাদি। তাহলে তুই বাপ মার লগে থাকার কথা চিন্তা করতেছিস কেন? আমি হয়তো বাবা মার কাঁধে বোঝা হয়ে এসেছিলাম, আর তাই তারা জন্মের পরে আমাকে তাদের থেকে আলাদা করে দিয়েছে। দাদি, আমি তো কোনো দোষ করিনি। বাবা মা যদি আমাকে এই পৃথিবীর আলো না দেখাতে তাহলে তো আমার কপালে এত কষ্ট থাকতো না। আমি এখানে কষ্টে আছি তা বলছি না, কিন্তু দাদি, আমারও তো ইচ্ছে হয় আর 5টা মেয়ের মতো নিজের ফ্যামিলির সাথে নিজের বাবা মার সাথে থাকতে। ফুলবানু তরল কণ্ঠে বললেন, নীতি বোন, তুই কষ্ট পাইস না, সব ঠিক হইয়া যাইব। আমি কষ্ট পাচ্ছি না দাদি। আল্লাহ তো আমাকে অনেক ভালো রেখেছেন। আমার বাবা মা নেই, এটা তো সামান্য কষ্ট মাত্র। অনেক মানুষ আছে যাদেরকে দেখলেই এই কষ্ট কিছুই মনে হবে না। সেক্ষেত্রে আমি আল্লাহর দরবারে যত শুকরিয়া আদায় করব তা কম হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। তাইলে তোর চোখে পানি কেন সতীন? আর আজ তুই এইসব কইতাছিস কেন? জানি না দাদি, আমার জন্য তোমাদের সবার কষ্ট। আমি একটা বাড়তি ঝামেলা তোমাদের উপর। দেখলে না ওনার বিয়ের দিন কি হলো? উনি কেন জেঠুর কথার বিরুদ্ধে গিয়ে আমাকে বিয়ে করলেন? আমি তো ওনার এই বাড়ির যোগ্য না। এ নিয়ে জেঠু আর ওনার মাঝে ঝামেলা সৃষ্টি হলো। সব তো আমার জন্যই হলো, তাই না? এসবের পরেও আমি ধৈর্য ধরে আছি। একদিন সব ঠিক হয়ে যাবে, কারণ আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। নীতি কথাগুলো বলে কান্না করে দিল। ফুলবানু নীতিকে কিছু বলে সান্ত্বনা দিতে পারলেন না। তিনিও নীতিকে বুকে জড়িয়ে নিয়ে কেঁদে ফেললেন। নীতি মেয়েটা ছোট থেকে এখানে আছে। নীতি এই বাড়ির সবাইকে নিজের আপনজন ভাবলেও এই বাড়ির কয়েকজন লোক নীতিকে শুধু একজন কাজের লোকই মনে করে। নীতি মন থেকে সবাইকে